2024 সালের 23 জুন বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর থেকে এখন পর্যন্ত তিনি যেভাবে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা সাম্প্রতিক বছরগুলোতে আর কোনো সেনাপ্রধানকে হতে হয়নি। ঐতিহাসিক জুলাই আন্দোলন, গণঅভ্যুত্থান, 5ই আগস্ট এর পরবর্তী বাংলাদেশ, নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে শপথ, আইনশৃঙ্খলা রক্ষা, সেনাপ্রধান যেন বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছেন না। আসসালামু আলাইকুম রিয়াজ। ডক্টর ইউনূসের কথা কিন্তু এখন অনেক কম আছে। সেনাপ্রধান ওয়ার্কের কথা বারবার চলে যাচ্ছে কেন? সেনাপ্রধান আমাদের বাংলাদেশে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু এখন অনেক ভিডিওতে আমি এইভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি যে আসল ঘটনাটা না জানা পর্যন্ত আমার বলাটা ঠিক হবে না। যে সেনাপ্রধান বাংলাদেশে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আর এই ভিডিওতে শুধু সেনাপ্রধানের কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে এলাম। তো যাই হোক না কেন, একটা কথা বলতে চাই যে আসলেই বাংলাদেশকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। এখানে কিন্তু দুইটা লক্ষণ আছে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসল ঘটনাটা কী। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসল ঘটনাটা কী। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। 2024 সালের 23 জুন বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর থেকে এখন পর্যন্ত তিনি যেভাবে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা সাম্প্রতিক বছরগুলোতে আর কোনো সেনাপ্রধানকে হতে হয়নি। ঐতিহাসিক জুলাই আন্দোলন, গণঅভ্যুত্থান, 5ই আগস্ট এর পরবর্তী বাংলাদেশ, নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে শপথ, আইনশৃঙ্খলা রক্ষা, সেনাপ্রধান যেন বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছেন না। এসবের মধ্যেও অনেক বিচক্ষণতার সাথে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। ছাত্র জনতাকে দমাতে আওয়ামী সরকার যখন প্রথমবার কারফিউ জারি করেছিলেন তখন থেকেই সবার নজর ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে। সেনাবাহিনীর জেনারেলের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল ছিল বাংলাদেশের ভবিষ্যৎ। একটু দেরিতে হলেও সেনাপ্রধান ওয়াকারের সাহসী সিদ্ধান্তের কারণেই ভয়াবহ হত্যাকাণ্ড ও গৃহযুদ্ধের হাত থেকে বেঁচে গিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মনে করেন বাংলাদেশের ইতিহাসে সেরা 5 জন সেনাপ্রধানের তালিকা করলে সেখানে অবশ্যই জেনারেল ওয়াকারের নাম আসবে। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ভাবছেন বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে, সেসব কিছুর বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে ফ্রেন্ডস নামের আজকের এই ভিডিওটি। গণঅভ্যুত্থান পূর্ব ও পরবর্তী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নাম অবশ্যই থাকবে। তার দূরদর্শী সিদ্ধান্ত একদিকে যেমন দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, সেভাবে তিনি দেশকে বাঁচিয়েছেন সম্ভাব্য এক গৃহযুদ্ধ থেকে। অগ্নিঝরা জুলাইয়ের শেষ ভাগে ছাত্র জনতা বিজয়ের দ্বারপ্রান্তে থাকলেও আওয়ামী সরকার কর্তৃক দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েনের কারণে আন্দোলন অনেকটাই থমকে যায়। আমাদের গর্বের এই বাহিনী জনতার বিরুদ্ধে যাবে কিনা তা নিয়ে চলছিল ব্যাপক জল্পনা কল্পনা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আত্মীয়তার খবরে আরো বিচলিত হয়ে হচ্ছে সবাই। তবে শেষ পর্যন্ত জনতার কাতারে ছিলেন ওয়াকারুজ্জামান। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ডেইলি যুগান্তরকে এক সাক্ষাৎকারে বলেন, সেনাপ্রধান এবং ওনার টিম যে কাজ 5 আগস্ট করেছেন, যেভাবে করেছেন তাতে পার্থ ওনাকে সম্মানের জায়গাতেই রাখেন। সেই সাথে পার্থ মনে করেন বাংলাদেশের ইতিহাসে 5 জন সেনাপ্রধানের নাম এলে জেনারেল ওয়াকারুজ্জামানের নাম থাকবে। জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি প্রথম আলো পত্রিকায় গুরুত্বপূর্ণ এক সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি বলেছেন 2024 সালের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ও আহত সবার প্রতি জাতি চিরকৃতজ্ঞ থাকবে। গত 15 বছরে প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে। এটাকে একটা স্বাভাবিক জায়গায় আনতে সময় লাগবে। এ বিষয়ে জেনারেল ওয়াকার বলেন, এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে। রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। সেনাপ্রধান মনে করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। তিনি তার অভিজ্ঞতার আলোকেই বুঝেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। সেনাপ্রধান জানান, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছেন এবং দেবেন। যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে, সেনাবাহিনী তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাবে। সেনাপ্রধান চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা যেভাবেই তার বা সেনাবাহিনী সাহায্য চাইবেন তারা সেভাবেই ওনাকে সহযোগিতা করবেন। এটাতে যদি তাদের অসুবিধা হয়, সৈনিকদের যদি সাময়িক অসুবিধা হয়, তারপরও সরকারকে সহযোগিতা করে যাবেন। দেশ ও জাতির স্বার্থেই তারা এটা করবেন। এই জাতির জন্য, দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে সেনাবাহিনী তৈরি আছে। ভারতের ব্যাপারে সেনাপ্রধান বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল। আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা। যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা তো দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। যে কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে। চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে জেনারেল ওয়াকার বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। আমাদের এই পররাষ্ট্রনীতি চমৎকার। আমাদের ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে। চীন আমাদের উন্নয়নের অংশীদার। বাংলাদেশে তাদের অনেক বিনিয়োগ আছে। কাজে চীন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের অনেক সমরাস্ত্র সেনাবাহিনী ব্যবহার করছে, বিমান বাহিনী ব্যবহার করছে। তাদের সমরাস্ত্র তুলনামূলকভাবে সস্তা। সেনাপ্রধান জানান, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমরা এটা বজায় রেখে চলবো। সেনাপ্রধান মনে করেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়। রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। অতীতে এগুলো হয়েছে, আমরা অতীত থেকে শিখেছি। এটা কখনো ভালো ফল বয়ে আনেনি। এজন্য সেনাপ্রধানের অঙ্গীকার হচ্ছে সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে তিনি রাজনীতিতে নাক গলাবেন না। তিনি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেবেন না। এটাই তার স্পষ্ট অঙ্গীকার। তিনি এবং তার বাহিনী মনে প্রাণে
বিশ্বাস করেন রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। গত আগস্টে আরেফিন কবির নামের এক সেনা কর্মকর্তা তার ফেসবুক আইডিতে লিখেন, তারা সবাই মিলে জেনারেল ওয়াকারকে বলেছিলেন তারা ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়াতে চান না। এই পোশাকের মর্যাদা রক্ষা করতে, নিরীহ মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করতে রাজি ছিলেন না সেনাবাহিনীর সদস্যরা। তখন জেনারেল ওয়াকার সব সদস্যদের তার উপর বিশ্বাস রাখতে বলেন। তখন অনেকেই ভেবেছিলেন এটা হয়তো বলার জন্য বলেছেন ওয়াকারুজ্জামান। তবে পরবর্তীতে দেখা গেল সেনাপ্রধান ওয়াকার আসলেই তার কথা রেখেছেন। তার একটা সিদ্ধান্তের কারণে বেঁচে গিয়েছে হাজারো প্রাণ। কারণ শেখ হাসিনা চেয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত কঠোর হতে, সেনাবাহিনীকে বলেছিলেন মিছিল দমন করতে, তবে সেনাপ্রধান ওয়াকার বলেছিলেন সেটা সম্ভব না। 5 আগস্ট সকালবেলা শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হাসিনা বলেন, আপনাদের কঠোর হতে হবে, সবকিছু নিয়ন্ত্রণে আনতে হবে, কাজটা কিভাবে করবেন তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন। যদিও পরিস্থিতি বুঝতে পেরে ঘনিষ্ঠজনেরা শেখ হাসিনাকে বলেছিলেন পদত্যাগ করাই ভালো হবে, কিন্তু হাসিনা তাদের কথা শোনেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সেনাপ্রধানও বারবার ফোন করে হাসিনাকে পদত্যাগ করতে বলেন, কিন্তু শেখ হাসিনা উল্টো বিক্ষোভ দমনে সব বাহিনীকে আরো কঠোর হতে বলেন। তবে বাহিনীগুলো এতে রাজি হয়নি। পদত্যাগপত্রে স্বাক্ষর করার আগে হাসিনা পরোক্ষভাবে 3 বাহিনীর প্রধানকে বিশ্বাসঘাতক বলেছেন। তবে শেখ হাসিনার কাছে বিশ্বাসঘাতক হলেও সারা বাংলাদেশের জনগণের বন্ধুর স্বীকৃতি পেয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান, কারণ তার ওই সাহসী সিদ্ধান্তের কারণেই দেশ এক সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে রক্ষা পেয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্প্রতি বলেছেন, বর্তমানে জটিল ও কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই মুহূর্তে নিজেদের দাবি দাওয়াগুলো আমরা যেন সীমিত রাখি, সরকারকে বিরক্ত না করি, তাহলে সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে। ধৈর্য ধারণ করি, ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা উচিত। এটা মুনাফার সময় নয়, চিরাচরিত প্রথার বাইরে গিয়ে কিছু করাটা জরুরি, কারণ দেশ তো এক কঠিন পথে চলছে। এ থেকে উত্তরণ পেতে হলে রাজনৈতিক দলকে আসতে দিন। রাজনৈতিক দল ক্ষমতা এলে তারা এসব সমস্যার সমাধান করবে। কাজেই আসুন এ সময় আমরা সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করি, যাতে তারা সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে যেতে পারে। আমরা যেন তাদের উপর বোঝা না চাপাই। সেনাপ্রধান আবার বলেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য সবকিছু করতে প্রস্তুত আছেন এবং প্রস্তুত থাকবেন। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি। বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং এরকম সত্যের সংবাদ পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ, ভালোবাসা নেবেন।